গুড আফটারনুন। আমাকে শোনা যাচ্ছে তো? Yes, ma'am. Yes, ma'am. ওকে, কে কে আছিস? সৃজিতা। আচ্ছা সৃজিতা, আগের দিনেরটা পড়েছিলি জুলজিটা? হ্যাঁ ম্যাম। আর কে আছে? রুদ্রনীল, ফার্স্ট ক্লাস? Yes, ma'am. আচ্ছা, আর প্রমিশা? শোনা যাচ্ছে তো? Yes, ma'am. পড়েছিলি তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, যেখানে আমরা যেহেতু নতুন আছে আমাদের আজকে, তো আমি একটু প্রথমটা রিভাইজ করিয়ে আজকের পার্টটায় যাব। আজকে আমরা চেষ্টা করব যে এই পার্টটা বায়োমলিকিউলসটা অবধি শেষ করে দেওয়ার। আমাদের এনজাইমের আগে অবধি আমরা বেসিক জিনিসটা শেষ করে দেবো। আচ্ছা, আগের দিন আমরা পড়ছিলাম সৃজিতা কোন কেমিক্যালস দিতে হবে যদি আমরা বায়ো অ্যানালিসিস করতে চাই? ম্যাম, আগের দিন ক্লাসে আপনি স্টার্ট করেছিলেন হিউম্যান রিপ্রোডাকশন, তো ওখানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর স্পার্মাটোজেনেসিসটা কমপ্লিট করেছিলেন, আপনি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে স্টার্ট করেছিলেন। হ্যাঁ, ওটা 12 এর জন্য করেছিলাম। ও আচ্ছা। তো আজকে যেহেতু 11 এর ওরিয়েন্টেশনটা হচ্ছে, তো আমি যে ফার্স্ট ক্লাসে 11 এর জন্য যে বায়োমলিকিউল স্টার্ট করেছিলাম, তোর তো 11? হ্যাঁ ম্যাম, কিন্তু আমি ওই বায়োমলিকিউলস এর ক্লাসটা বোধহয় করিনি। আচ্ছা, খুব ভালো, তাহলে আমরা ঠিক আছে, আমরা প্রথম থেকে আজকে বায়োমলিকিউলস করব। আমি জানি স্কুল বা যারা যে স্কুল এখনো শুরু হয়নি, যারা যেখানে পড়ছে সেখানে ফার্স্ট থেকে শুরু করেছে, কিন্তু যেহেতু আমরা নিটের পার্সপেক্টিভে করছি, বায়োমলিকিউলস থেকে যেহেতু 4 থেকে 5টা কোয়েশ্চেন আসে, তো আমি এই জন্য এই চ্যাপ্টারটা আগে তুলেছি। তাই যখন আমরা ফার্স্ট ক্লাসটা সবাই আজকে নতুন, সেই জন্য বায়োমলিকিউলসটা প্রথম থেকেই আমি শুরু করলাম। আচ্ছা, বায়োমলিকিউলস প্রথমে বুঝতে গেলে প্রথমে যেটা জানতে হবে, এটা আমাদের ফার্স্ট ক্লাস ছিল, যে সেলের কম্পোজিশনটা। বায়োমলিকিউলস মানে হচ্ছে লিভিং সেলে। আচ্ছা সৃজিতা, তোর কাছে এনসিইআরটি আছে তো? হ্যাঁ ম্যাম আছে। প্রমিশা আছে? আচ্ছা, ওটা কিনে নিস। রুদ্রনীল, এনসিইআরটিটা কিনে নিবি। আচ্ছা, এই যে লিভিং সেলের ভেতরে কি আছে সেটাই কিন্তু আজকে আমরা পড়তে চাই। বায়োমলিকিউলস মানে দু ধরনের মলিকিউলস পাবো, একটা হচ্ছে ইনঅর্গ্যানিক আর একটা হচ্ছে অর্গ্যানিক। এই অর্গ্যানিকের দুটো পার্ট হবে। হ্যাঁ, অর্গ্যানিক মানে CH, যেখানে থাকবে কার্বন আর হাইড্রোজেন, সেটাই কিন্তু আমাদের অর্গ্যানিক পার্টে চলে যাবে। এখন প্রবলেমটা হচ্ছে যে CH সমেত কিছু জিনিস লিভিং সেলে পাওয়া যায়, লিভিং অবস্থায় যখন আছে লিভিং সেলে পাওয়া যায়, সেইটা হচ্ছে আমাদের বায়োমলিকিউলসের আন্ডারে। তার মানে আমাদের যে সেলগুলো আছে তার যে বেসিক কম্পোজিশন কি আছে সাইটোপ্লাজমের ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে কি আছে সেটা আমরা জানি, ডিএনএ অ্যান্ড আরএনএ নিউক্লিক অ্যাসিড হিসেবে আছে। কিন্তু আমাদের সাইটোপ্লাজমের ভেতরে যেগুলো আছে সেইগুলোকে আমরা লিভিং সেলের ভেতরে যেগুলো আছে সেগুলো আমরা বায়োমলিকিউলসের আন্ডারে স্টাডি করব। এবার দেখ, ফার্স্ট আমাকে বল যে তোদের কি মনে হয় সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকতে পারে? আগে প্রমিশা বলবে। প্রমিশা, কি থাকতে পারে? সাইটোপ্লাজমের নিউক্লিয়াস আমরা জানি, এটা সবাই আমরা পড়ে এসেছি। এবার আমি জানতে চাইছি যে সাইটোপ্লাজমের বেসিক মানে কম্পোজিশনের মধ্যে কি কি থাকতে পারে। অর্গ্যানিক ইনঅর্গ্যানিক বায়োমলিকিউলস এত কিছু ভাবতে হবে না, শুধু সাইটোপ্লাজমের মধ্যে কি থাকতে পারে সেইটা বল। কিছু তো বল, শুনতে পাচ্ছিস তো? ম্যাম বলবো? দাঁড়া, বলবি। রুদ্রনীল একটু বলুক, তারপরে তুই বলবি। রুদ্রনীল, ঘুমিয়ে পড়লি নাকি? Yes, ma'am. বল একটু কিছু, সাইটোপ্লাজমে কি থাকতে পারে? Nucleus, endoplasmic হ্যাঁ, reticulum.
কিন্তু সাইটোপ্লাজমের কম্পোজিশনটা জিজ্ঞেস করছি। এই যে সাইটোপ্লাজম এরকম ছোটবেলায় আঁকতাম নিচু ক্লাসে, এই জিনিসটা এর ভেতরে কি থাকতে পারে? ওগুলো তো তুই সেল অর্গানেলস বলছিস, মাঝখানে নিউক্লিয়াস বলছিস, আমি বলছি এই সাইটোপ্লাজমটা কি দিয়ে তৈরি? ওয়াটার মলিকিউলস, প্রোটিনস। হ্যাঁ, ওয়াটার মলিকিউলস, ভেরি গুড। প্রোটিন, আর একটা সল্ট, ভেরি গুড। এই তো সল্ট, আর প্রোটিনের সঙ্গে খুব খুব মানে খুব লিঙ্কড লিপিড। হ্যাঁ, লিপিড, ভেরি গুড। এগুলো সব আমরা পড়েছি, লিপিড। আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস বাদ গেল বাবু, খুব ইম্পর্টেন্ট, সেটাই আছে, মানে বেসিক্যালি ওটা দিয়ে আমরা ফার্স্টে শুরু করব। বল বল বল, একটা জিনিস বাদ গেছে। এইটা পড়েছিস কি করে ডাইজেস্ট হয়, এইটা পড়েছিস কি করে ডাইজেস্ট হয়, আর একটা জিনিসও পড়েছিস কি করে ডাইজেস্ট হয়, ডাইজেশনের আন্ডারে। ঝটপট বল। আজকে খেয়ে বসেছিস, ভাত খেয়েছিস তো? হ্যাঁ, কার্বোহাইড্রেটস। হ্যাঁ, কার্বোহাইড্রেট। ভাত খেয়ে বসলি আর এটা ভুলে গেলি? সবগুলো আজকে খেয়েছিস, ভাত খেয়েছিস, মাছ খেয়েছিস অথবা মাংস খেয়েছিস, আর যদি রেড মিট খেয়ে থাকিস বা তেল খেয়ে থাকিস, তেল তো খাবি কারণ মাছটাও ভাজতে হবে, তাহলে লিপিডও খেয়েছিস, সবগুলোই আজকে খেয়েছিস, সেইগুলো নিয়েই কথাবার্তা বলবো। কিন্তু আমরা খেয়েছি বিগ ফর্মে, আজকে আমরা এদের ছোট জিনিসটা নিয়ে আলোচনা করব। এই হচ্ছে বেসিক মানে বায়োমলিকিউলস। এত চিন্তার কিছু নেই, চিন্তাটা এই কারণে হয় যে 4টে থেকে 5টা কোয়েশ্চেন আসে, ভালো করে একটু বইটা পড়াশুনো করতে হবে, আর কিচ্ছু না, আর ক্লাসটা একটু মন দিয়ে শুনতে হবে। তাহলে 3টে বেসিক জিনিস পেয়ে গেছি। কার্বোহাইড্রেট কথাটা কিন্তু খুব বড়, প্রোটিন, লিপিড বা ফ্যাট, এইখান থেকে একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেটের একটা এক্সাম্পল বল, মানে সোর্স, অ্যানিমাল সোর্স আর প্লান্ট সোর্স। আচ্ছা তুই এটা এক্সাম্পলই বল, এত কঠিন করে বলতে হবে না। কার্বোহাইড্রেট একটা নাম, রুদ্রনীল বল। পটেটো। পটেটো সোর্স, কি পাস? পটেটো থেকে কি পাস, কোন জিনিসটা পাচ্ছিস, নামটা। আচ্ছা রুদ্রনীল বল, পটেটো থেকে ভাত থেকে কি পাস, যে জিনিসটা পাস? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট পাস, কোন কার্বোহাইড্রেট কোন ফর্ম, নামটা আছে তো একটা স্পেসিফিক। স্টার্চ। স্টার্চ, গুড। স্টার্চ, আর একটা বল। প্লান্ট সোর্স স্টার্চ, আর একটা বল যেটা হিউম্যান বডি ডাইজেস্ট করতে পারে না কিন্তু আমরা খাই। সেলুলোজ। ভেরি গুড, সেলুলোজ। টার্মাইট সেলুলোজ ডাইজেস্ট করতে পারে, ওদের সেলুলেজ বলে এনজাইমটা আছে যেটা আমাদের মধ্যে নেই। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এবার একটা প্লান্টে অ্যানিমাল সোর্স বল, আমাদের বডিতে আছে। গ্লাইকোজেন। ভেরি গুড, গ্লাইকোজেন। এই তো হয়ে গেল, রেডি। আরে তোরা সব জানিস, একটু ধরে খেল ব্যাস, তাহলে এই সব সেঞ্চুরি। গ্লাইকোজেন। আচ্ছা তাহলে কার্বোহাইড্রেটের 2টো পার্ট পেয়ে গেছি, একটা হচ্ছে প্লান্ট, দুভাগে ভাগ করা যায়, প্লান্ট থেকে যেটা এক্সট্রাক্ট করা যায় আর অ্যানিমাল থেকে যেটা পাওয়া যায়। প্লান্ট থেকে পাওয়া যায় স্টার্চ অ্যান্ড সেলুলোজ, আলু পটেটোর মধ্যে আছে, সেলুলোজ তো সব জায়গাতেই রয়েছে। আর আরেকটা আমরা যেটা পেলাম এখান থেকে গ্লাইকোজেন, যেটা অ্যানিমাল সোর্স। ফাইন, এইবার আমাকে বল যে কার্বোহাইড্রেটের মধ্যে যে জিনিসটা, কার্বোহাইড্রেট ডাইজেশনের পরে আমরা লাস্ট আলটিমেট যে জিনিসটা পেয়েছিলাম তার নাম বল। ক্লাস 10 অবধি এতক্ষণ চলছে, কিন্তু 11-এ ঢুকিনি এখনো। গ্লুকোজ। গ্লুকোজ, ভেরি গুড। এরকম গ্লুকোজের মতন আরেকটু কিছু বলতে পারবি? আর একটা আমের মধ্যে থাকছে, এখন সবাই আমের দিকে তাকিয়ে ওইটার কথাই ভাবছে। কার্বাইড। কার্বাইড তো পাকাতে লাগাচ্ছিস, ঠিক আছে। আর একটা গ্লুকোজের মতন আরেকটা জিনিস, ফ্রুট। গ্যালাক্টোজ, হ্যাঁ কিন্তু আমের মধ্যে নেই, ঠিক আছে, কিন্তু গ্যালাক্টোজ রাইট। ম্যাম ফরমালিন। না হঠাৎ করে ফরমালিন কেন? ফরমালিন কি আম কি তুই সমাধিস্থ করবি নাকি? না।
ফর্মালিন সমাধিস্থ করতে লাগবে, যিনি আমাকে আমার বডিটায় মরে যাওয়ার পর ফর্মালিনে ডুবিয়ে রাখলে অ্যাজ ইট ইজ থাকবো, আজকে যে ড্রেসটা শুধু সেটা নষ্ট হবে, বডিটা একরকম থাকবে। তো ফর্মালিনের কথা ছাড়, ওটা পরে আসছি, ওটা পরে পড়বো আমরা, আমাদের আইডেন্টিফিকেশনের আন্ডারে ওটা পড়বো। আচ্ছা আরেকটা বল না, আরে আমের মধ্যে রয়েছে, তোর আমরা সবাই খাই। সৃজিতা একটু মাথায় চাপ দে। ফ্রাক্টোজ শুনেছিস? চিনিতে কি থাকে বাবা? সুক্রোজ। ভেরি গুড, চিনিতে থাকে সুক্রোজ। দুধে? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড না, ল্যাকটিক অ্যাসিড ফর্ম করবে যখন ছানা হয়ে যাবে বা দই হয়ে যাবে, তার আগে দুধে ল্যাকটোজ। ল্যাকটোজ। ভেরি গুড। এক্সাম্পলস গুলো পেলাম কার্বোহাইড্রেটের। এইবার এইটা একটা পার্ট হয়ে গেল যেখানে আমরা কার্বোহাইড্রেটের এক্সাম্পল গুলো, অনেকগুলো এক্সাম্পল নিয়ে কথা বললাম। কিন্তু কার্বোহাইড্রেটের ফার্স্ট যেটা, এই যে কার্বোহাইড্রেট বা স্যাকারাইড, স্যাকারাইড মানে হচ্ছে চিনি বা মিষ্টি। এই যে স্যাকারাইড, এর একটা বেসিক ফর্মুলা আছে যার জন্য এটার নাম স্যাকারাইড হয়েছে। ঠিক আছে, কেউ চেষ্টা করবি কিরকম বেসিক ফর্মুলাটা হতে পারে? মানে সবার জন্য সমস্ত যত স্যাকারাইড আছে এইভাবেই আমরা মলিকিউলার স্ট্রাকচার মানে ফর্মুলাটা এইভাবে লিখব। বল। CnH2n ON। ভেরি গুড, ভেরি গুড। CnH2n ON। দেখ এইখানে সব থেকে ইন্টারেস্টিং সবসময় H আর O কিভাবে আছে? জলের, ওয়াটারের রেশিওতে আছে। তার মানে কার্বোহাইড্রেটকে তুই যদি হিট করিস তুই জল পেয়ে যাবি, জলটা এভাপোরেট হয়ে যাবে, কার্বনটা পড়ে থাকবে। আজকেই একটু চিনি নে, চাটুর ওপরে গরম কর, দেখবি শুধু কালো হয়ে কিছু পড়ে আছে, বাকিটা সব ইভাপোরেট হয়ে গেছে। তার মানে কার্বোহাইড্রেটের মধ্যে প্রচুর জল আছে। এবং এই যে H2NON এইটা হচ্ছে 2:1 রেশিওতে আছে। আর সবসময় কার্বোহাইড্রেট একটু মিষ্টি হয়, সেই জন্য এদের স্যাকারাইড বলে। জলের রেশিওতে এদের বেসিক ফর্মুলাটা হয়। যে কোয়েশ্চেনটা আসে নিটে, কেন এটা পড়ালাম, এইখানে না প্রচুর গল্প দেবে CHO সম্বন্ধে, দিয়ে একটা বিশাল কিছু দিয়ে তোদের সি এর নাম্বারটা দিয়ে দেবে, শুধু সি এর নাম্বারটা দেবে, তোদের বলবে মলিকিউলার ফর্মুলাটা প্রেডিক্ট করতে। নিটের টেনশনে আমরা এই জিনিসটা ভুলে যাই যে কিছুই না, যদি এর মধ্যে একটা জানা থাকে বাকি জাস্ট মলিকিউলার ফর্মুলাটা প্রেডিক্ট করা কোনো ব্যাপারই না। আমাদের কিন্তু স্ট্রাকচার ফাকচার কিছু বানাতে বলছে না, আমাদের বলে দিচ্ছে সি এর ভ্যালু 8। একটা গল্পের মধ্যে লম্বা করে লিখেছে, গল্পের মধ্যে সি এর ভ্যালু 8 দিয়েছে, তাহলে H আর O দিয়ে টোটাল স্ট্রাকচারটা জানতে চাইছে। তার মানে আমরা এখানে 8 দিলে এখানে 16, এখানে 8, এইটুকুনি আমাদের খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার হলে ভুল হয়ে যায়। সেই জন্য এই ফর্মুলাটা জানা আমাদের খুব জরুরি। তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেটকে ডিভাইড করে দেওয়া হয়। মোনোস্যাকারাইড মানে একটা মলিকিউলস আছে, মোনোস্যাকারাইডস মানে একটা আছে। মোনোস্যাকারাইডস এর একটা এক্সাম্পল দে, একটা এক্ষুনি বলছিলি ছোট, সবাই চুপ করে গেল। সৃজিতা বল একটা মোনোস্যাকারাইড বল। গ্লুকোজ একটাই আছে, গ্লুকোজ। তাহলে ডাইস্যাকারাইড কি হবে? সুক্রোজ, ল্যাকটোজ, হ্যাঁ ফ্রুক্টোজ। গুড। না, ফ্রাক্টোজ এখানে যাবে, ফ্রাক্টোজ মোনো। সুক্রোজের মধ্যে কি কি আছে রে? সুক্রোজ যে ডাই বললি, রুদ্র বলবে, রুদ্র ঝটপট বল, সুক্রোজ কেন? বল বল
দুটো আছে, কি কি? গ্লুকোজ প্লাস ফ্রাক্টোজ। খাতা নিয়ে বস কিন্তু, মহাভারত শুনিস না। তাহলে কার্বোহাইড্রেট, মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, এইভাবে চলবে। একটা নতুন টার্ম পড়বো, এগুলো যেন খাতায় নোটে থাকে। খাতা কিন্তু আজ না হলেও কাল আমি চেক করবই, বলবো পিডিএফ করে সেন্ড করে দিতে। অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, লেস দেন 9 যদি থাকে তাহলে লেস দেন ইকুয়াল টু 9 যদি গ্লুকোজ মলিকিউল থাকে, তাহলে আমরা সেটাকে বলবো অলিগোস্যাকারাইডস। তাহলে মোনোস্যাকারাইড একটা গ্লুকোজ মলিকিউল, ডাইস্যাকারাইড সবাই লেখ, ডাইস্যাকারাইড দুটো গ্লুকোজ প্লাস ফ্রাক্টোজ, এইভাবে টাই টেট্রা পেন্টা করে চলতে পারে। আবার অলিগোস্যাকারাইডস হতে পারে। অলিগোস্যাকারাইডস মানে একসঙ্গে বলে দিলাম। পেন্টা, পেন্টোজ সুগার কিন্তু আমরা জানি, রাইবোজ ইজ এ পেন্টোজ সুগার। রাইবোজ সুগার কোথায় থাকে? রাইবোজ সুগারটা কোথায় থাকে? আরে নে, হ্যাঁ তো চিন্তা করে বলছিস কেন? রাইবোজ। আর ডিঅক্সি রাইবোজ ডিএনএ। রাইবোজ আমরা জানি পেন্টা, ঠিক আছে, সেরকম হেক্সা। এইভাবে একসঙ্গে যদি লেস দেন 9 করে দিতে পারি, সেটা অলিগোস্যাকারাইডস এর আন্ডারে আসছে। অলিগোস্যাকারাইডস, এত কথা না বলে জাস্ট অলিগোস্যাকারাইডস। এবং লাস্ট যেটা, তাহলে মোনোস্যাকারাইড, ড্রাই, ট্রাই বলে আমরা অলিগো অবধি টানলাম। এবং লাস্ট যেটা, সেটাকে আমরা একসঙ্গে বলবো পলিস্যাকারাইডস। পলি, এদিকে আর গেল না বলে এটা অ্যাকচুয়ালি এর পাশে টানা উচিত ছিল, আমার জায়গা নেই বলে আমি এদিকে টানলাম। পলি, পলি মানে যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি, সেলুলোজ, তারপরে হচ্ছে গ্লাইকোজেন, স্টার্চ, দিস উইল কাম আন্ডার পলিস্যাকারাইডস। হয়ে গেল, এই হচ্ছে বেসিক কার্বোহাইড্রেটের গল্প। এবার আমরা যে কথাটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে পলিস্যাকারাইডস বলছি, এই যে গ্লুকোজটা বলছি, গ্লুকোজের মধ্যে বেসিক্যালি কটা কার্বন আছে? গ্লুকোজের মধ্যে কটা কার্বন আছে রে? 6টা। আচ্ছা, ফ্রাক্টোজে কটা আছে? ফ্রাক্টোজও 6টা আছে। এরা বেসিক্যালি আইসোমার্স, এই জায়গাটা নোট ডাউন করে রাখ। গ্লুকোজ আর ফ্রাক্টোজ বেসিক্যালি আইসোমার্স। এখানে একটা কিটোন গ্রুপ আছে, এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, বাকি পুরো জিনিসটা সেম। তাহলে আমরা কিভাবে নোট করব যে ফ্রাক্টোজ এন্ড গ্লুকোজ আর আইসোমার্স অফ, লিখছিস? glucose and fructose are isomers of each other. Fructose contain, রুদ্র লিখছিস? খাতা আছে? কতটা লিখলি? Glucose and fructose are basically isomers of each other. হ্যাঁ, fructose contain one ketone group, whereas glucose contain a aldehyde group, sorry, an aldehyde group. লেখা হয়ে গেছে? প্রমিশা হয়েছে? হ্যাঁ, গ্যালাক্টোজটা কি ডাইস্যাকারাইডের মধ্যে পড়বে তো? গ্যালাক্টোজ না, গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ হচ্ছে, গ্যালাক্টোজও মোনোস্যাকারাইডস এর মধ্যে পড়বে। গ্লুকোজ, ফ্রাক্টোজ, গ্যালাক্টোজ সব হচ্ছে মোনোস্যাকারাইড। ল্যাকটোজ, সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড।
প্রমিশা লিখলি এতটা? একবার রিপিট করবেন? হ্যাঁ রিপিট করবো, রিপিটটা রুদ্র করবে, আমার মনে নেই আমি কি বলেছি। রুদ্র আরেকবার রিপিট করতো। Glucose and fructose are basically isomers of each other. Fructose contain one ketone group, whereas glucose contain an aldehyde group. ব্যাস, কোনখানটা আটকালো বল? প্রমিশা কতটা লিখেছিলি? ম্যাম ফ্রুটোজ কন্টেন্ট ওয়ান কিটন। কিটোন গ্রুপ, কিটোন গ্রুপ, এই যে সি ডাবল বন্ড ও পড়বি কেমিস্ট্রিতে, এখন লার্ন করে নে। কেমিস্ট্রির ব্যাপারটা কেমিস্ট্রি স্যার বা ম্যাডাম বোঝাবেন, আমি বোঝাবো না, কারণ আমি তাহলে শেষ করতে পারবো না। সি ডাবল বন্ড ও গ্রুপটাকে কিটোন গ্রুপ বলে, সি ডাবল বন্ড ও গ্রুপটাকে কিটোন গ্রুপ বলে, আর সিএইচও গ্রুপটাকে অ্যালডিহাইড গ্রুপ বলে। এইটুকুনি লার্ন করে নে, বাকিটা কেমিস্ট্রির পার্ট, অর্গানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি পার্টটা আমি শেখাবো। ঠিক আছে, নোটটা লেখা হলো? মুছবো? হ্যাঁ ম্যাম। প্রমিশা হয়ে গেছে? হ্যাঁ রুদ্র লিখে নিয়েছে। কিটোনটা কিন্তু এরকম যেন ব্র্যাকেট করে থাকে, অ্যালডিহাইডটা যেন ব্র্যাকেট করা থাকে। আচ্ছা, এই যে আমি বলছি যে দুটো গ্লুকোজ জুড়ছে, আমি তো মুখে প্লাস সাইন দিয়ে জুড়ে দিলাম, বা গ্লুকোজ আর ফ্রাক্টোজ জুড়ছে বলছি তো, তা প্লাস সাইন দিয়ে তো সেলের মধ্যে জুড়তে পারে না, তার জন্য পার্টিকুলার একটা বন্ড ফর্ম হয়। কেউ বলতে পারবি কি বন্ড? দুটো কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ ঠিক, মানে গ্লাইকোসিডিক, হ্যাঁ এই ক্ষেত্রে গ্লাইকোসিডিক। কোভ্যালেন্ট বন্ড তো বাবা হবে, ঠিক আছে, বাট এর একটা নাম আছে, সেটা হচ্ছে গ্লাইকোসিডিক বন্ড। আচ্ছা, আর একটা প্রশ্ন করব, এটা রিলেটেড হলে ভালো, না হলে আরো ভালো, আমি বলছি। গ্লাইকোসিডিক বন্ড ফর্ম করতে গেলে দুটো গ্লুকোজের বা একটা গ্লুকোজ একটা ফ্রাক্টোজের মধ্যে থেকে কি একটা জিনিস রিলিজ হয়ে যায়, যার জন্য এই বন্ডটা ফর্ম হয়? ম্যাম H2O। ভেরি গুড, ভেরি গুড, মাইনাস H2O। তার মানে এই জিনিসটা থেকে জল রিমুভ হয়ে গেলে, এদের স্ট্রাকচারগুলো জানলে, তার থেকে যদি জলটা রিমুভ করে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের গ্লাইকোসিডিক বন্ডটা ফর্ম করে যাচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা একটা এক্সাম্পল দেখব। আচ্ছা, এই ছবিটা একটু রিং স্ট্রাকচারটা একটু ড্র করতো খাতায়। আমি লম্বা স্ট্রাকচারটা বানিয়েছি, তোরা রিং স্ট্রাকচারটা ড্র কর। ওপরে গ্লাইকোসিডিক বন্ড হেডিং দে। এটা না নিচে আসছে, মানে এরকম স্ট্রাকচার দিয়ে দিচ্ছে, দিয়ে ওরা বন্ডটা ফর্ম কোন ছবিটা রাইট সেটা বলতে বলছে। তো ন্যাচারালি প্লিজ এই দুটো একটু ড্র কর। দুটোই গ্লুকোজ, এখানে ফ্রাক্টোজ আমি নিইনি। তোরা দুটো গ্লুকোজ রিং স্ট্রাকচারে একটু ড্র করে নে ফটাফট। বলবো হয়েছে? হ্যাঁ দাঁড়িয়ে আছি। পরিষ্কার করে করবি কিন্তু, কোনো কাটাকুটি না হয়। ঠিক আছে, রুদ্র করছিস? প্রমিশা ফটাফট ফটাফট কর। প্রমিশা প্রথমে এই স্ট্রাকচারগুলো আঁকতে আমাদেরও সময় লাগতো, তোদেরও লাগবে, সেটা কিছু ব্যাপার না। প্র্যাকটিস করলে এটা অটোমেটিক্যালি হাতে চলে আসবে। আজকে ফার্স্ট আঁকছিস বলে একটু সময় লাগছে।
6টা কার্বন মনে রাখবি। ছটা কার্বন, রিংটা যেন 6টা থাকে। অনেক সময় ফট করে টানার জন্য পেন্টোজ হয়ে যায়, 5টা হয়ে যায়। গ্লাইকোসিডিক বন্ড অবধি কপি করে বলবি, গ্লাইকোসিডিক বন্ডটা ফর্ম করে নে, তারপর আমি বোঝাচ্ছি, সেটা হলে সুবিধা হবে। এগোবো? হয়েছে সৃজিতা? না ম্যাম, লাস্ট পার্টটা বাকি। প্রমিসা কর, হলে বলিস। এখানে একটু ওটা, এটা তোরা আঁকিস না, জাস্ট আমি একটা জিনিস বলবো তাই, এইটুকুনি আঁকবি। আমি যেটা রাখছি না সেটা আঁকবি না। আমি তোদের বলছিলাম না যে একটা করে অ্যালডিহাইড গ্রুপ আছে, এইটাকে ভাঙলে দেখ একটা CHO বেরিয়ে আসছে। এটাকে ভাঙলে দেখ গ্লুকোজ সবসময় তোকে ওপরের কার্বনে আলফা মানে নাম্বার 1 কার্বনটায় তোকে সবসময় CHO গ্রুপ একটা দেবে। এইটা কিন্তু প্রেজেন্স অফ গ্লুকোজের একটা মানে যখন আমরা ইয়েটা করি, এক্সপেরিমেন্টটা করি যে কোনো সলিউশনের মধ্যে গ্লুকোজ আছে কিনা, এই অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপটাকে কাজে লাগিয়েই করি। তো যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তাহলে একটা টেস্ট দেবে, তার মানে গ্লুকোজ, আর যদি কিটোন গ্রুপ থাকে তাহলে আরেকটা টেস্ট দেবে, তার মানে ফ্রাক্টোজ। এটা কিন্তু আমাদের আছে। ম্যাম আরেকবার রিপিট করবেন কি বললেন? হ্যাঁ, তোরা এইটুকুনি সবাই বানিয়ে ফেলেছিস তো, তারপরে আমি সবকিছু রিপিট করব। এতটা অবধি গ্লাইকোসিডিক বন্ডটা প্রত্যেকের খাতায় ফর্ম হয়েছে কিনা? হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। রুদ্র হয়েছে? হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। প্রমিশা? হয়ে গেছে। ব্যাস, আমি বলছি এবার সবাই খাতাটার দিকে তাকাস না, এবার বোর্ডে তাকা। খাতায় আছে, যেটা বোর্ডে আছে সেটা খাতায় আছে, মানে আছে, মাথায় থাকবে। আমি বলছিলাম একটু আগে যখন আমি রিং স্ট্রাকচারটা বোঝাচ্ছিলাম যে ওপরের CHO গ্রুপ একটা থাকে, অ্যালডিহাইড গ্রুপ থাকে। এই জিনিসটাকে যদি তোরা ভাঙিস, ইউ উইল গেট আ অ্যালডিহাইড গ্রুপ CHO। তার মানে আমি যেটা লম্বা ফর্মে বলছিলাম বারবার যে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে, সেইটার রিং ফর্মেও তোদের দেখালাম যে একটা CHO গ্রুপ থাকে। এরপরে আমি এখনকার জন্য, যেটা আমি পরে আমি এর নোটস দেব, এখন জাস্ট একবার শুনে রাখ যে এই অ্যালডিহাইডের ওপর বেস করে, প্রেজেন্স অফ দিস অ্যালডিহাইড, আমরা একটা আইডেন্টিফিকেশন টেস্ট করি। লেখার দরকার নেই, আমি সব লেখাবো। আইডেন্টিফিকেশন টেস্ট করি। একটা সলিউশনের মধ্যে গ্লুকোজ আছে কিনা জানতে গেলে তোর ওই অ্যালডিহাইডের টেস্টটা করাতে হবে। যদি অ্যালডিহাইডের টেস্টটা দেয় তাহলে হচ্ছে গ্লুকোজ আছে, যদি না দেয় তখন আমরা কিটোনের টেস্টটা করি। যদি কিটোন দিয়ে দেয় তাহলে ফ্রাক্টোজ আছে। লেখার কিন্তু কোনো দরকার নেই, জাস্ট জানার জন্য এই কথাটা বললাম। এটা আমরা পরে যাচ্ছি, এই পার্টে যাব। এখন জাস্ট মাথায় রাখ ব্যাপারটা যে এই প্রেজেন্স অফ অ্যালডিহাইড গ্রুপে আমরা বুঝতে পারি গ্লুকোজ, কারণ দুটোই 6, ফ্রাক্টোজও কিন্তু 6, আর প্রেজেন্স অফ কিটোন গ্রুপে আমরা বুঝতে পারি হচ্ছে ফ্রাক্টোজ। সেই জন্য আমরা একই রকম টেস্ট অনেকটা হয়, অ্যালডিহাইডটা ধরে ফেললে হয়ে যায় গ্লুকোজ, কিটোনটা ধরে ফেললে হয়ে যায় ফ্রাক্টোজ। এইবার খুব ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে নিটের কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে, আগে এই স্ট্রাকচারটা এত ইম্পর্টেন্ট ছিল না, এখন হয়ে গেছে। সেটা হচ্ছে যে দেখ, এই রকম আমাদের রিং দিয়ে দেবে, রিংয়ের মাঝখানে H2O, এই জিনিসটাকে আমি রিমুভ করে দিয়ে শুধু অক্সিজেন থাকবে। ঠিক এইভাবে তোরা রিমুভটা করবি, কারণ এটা মুখস্থ করে যাওয়া সম্ভব না, বিরাট একটা স্ট্রাকচার দেবে। রিমুভ করে দিলে
তোরা যেটা পাবি এখানে ম্যালটোজটা যেন সকলের খাতায় থাকে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ ইকুয়াল টু ম্যালটোজ। এখানে গ্লুকোজ প্লাস ফ্রাক্টোজ একই জিনিস হতো, গ্লুকোজ বা ফ্রাক্টোজ হলে হয়ে যেত সুক্রোজ। আচ্ছা, এইভাবে জলটাকে তোরা রিমুভ করে দিবি, এই জিনিসটা কিন্তু শিখলি। জাস্ট স্ট্রাকচারটা পেয়ে রাফে নিচের কপিতে যেখানে ওএমআর শিট আছে, এটা করতে করতে দেখবি নিচের কপিতে আর করতে হচ্ছে না, নিজেরাই পাচ্ছিস। কোয়েশ্চেন আমি এটা দেবো, চিন্তার কোনো কারণ নেই। H2O-টা রিমুভ করে দিলে যে জিনিসটা থেকে যাচ্ছে সেইটা দিয়ে গ্লাইকোসিডিক বন্ডটা ফর্ম হচ্ছে। এইটুকুনি বুঝলি কিনা বল, নিটের কোয়েশ্চেন, সেই জন্য এই জায়গাটার কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুব জরুরি। যেহেতু এইদিকে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন, এদিকে আরেকটা অক্সিজেন একটা হাইড্রোজেন, তো যেহেতু দুটোর থেকে H2O সরে যাচ্ছে আর পরে থাকছে অক্সিজেন, সেই জন্য এই যে অক্সিজেনটা কিন্তু আমরা পেয়ে গেছি ম্যাম, জাস্ট সি হিয়ার, এই অক্সিজেনটা কিন্তু এইটা, জলটা কিন্তু রিমুভ হয়েছে, মাইনাস H2O। কোন অক্সিজেনটা গেছে? এই অক্সিজেনটা গেছে, এই অক্সিজেনটা থেকে যাচ্ছে। রুদ্র ভালো করে দেখ কি বলতে চাইছি, কনসেপ্টটা যেন তোর ক্লিয়ার থাকে। ইয়েস ম্যাম, H2O-টা যেহেতু ডিডাক্ট হয়ে যাচ্ছে সেই জন্য ওখানে ওটা। হ্যাঁ, কিভাবে ডিডাক্ট করলাম বলতো? এইটার পুরোটা ওইটার একটা, এটাই কিন্তু রুল। হ্যাঁ, পেছনেরটার পুরোটা OH গ্রুপটা, পুরোটা বলতে কি, পুরোটা মানে OH গ্রুপটা, আর সামনের হাইড্রোজেনটা। প্রমিশা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপোজিটটা করা যাবে না, মানে সামনের ওয়েজটা তারপরে সামনের ওয়েজটা করা যায়। বন্ডটা জেনারেলি এইভাবে ফর্ম হয়, তো এটাও ইকুয়ালি কারেক্ট, কিন্তু বন্ডটা যেহেতু এইভাবে ফর্ম হয় এবং পরে যখন বড় স্ট্রাকচার দেবে পেছন থেকে ফর্ম করতে সুবিধা হবে, সেই জন্য এই প্রসেসটা আমরা ফলো করি। যদি দুটো দেয় দের ইজ ফাইন, কোনো অসুবিধে নেই, তুই এটাও সামনেটাও করতে পারিস। কিন্তু যদি বড় অ্যামাইলোপেকটাইনের মতন বড় স্ট্রাকচার দেয় তখন তোর করতে কনফিউশন হবে, সেই জন্য পেছনটা দিয়ে করলাম। আচ্ছা প্রমিশা, এই ব্যাপারটা গেল না আবার রিপিট করব? না ম্যাম, বুঝেছি। সৃজিতা মুচ্ছি তাহলে? হ্যাঁ ম্যাম। গ্লাইকোসিডিক বন্ড ফর্ম হলো, এ দেখ বড় স্ট্রাকচার চলে এসেছে, অ্যামাইলোপেকটিন। এইটা কি? আলফা 1,6 গ্লাইকোসিডিক বন্ড। স্ট্রাকচারটা একটু বানা না ফাটাফাট। কারণ আমি একটা জায়গায় দুটো জিনিস বুঝিয়ে দিতে পারবো, 1,6 আর 1,4। আর যদি অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার বইয়ে থাকে তাহলে আর বানানোর দরকার নেই, আমি এখানে 1,6টা বুঝিয়ে দিচ্ছি আর 1,4টা বুঝিয়ে দিচ্ছি। কোনটা সুবিধা হবে? কি করবি রুদ্র, বানাবি না বোঝাবো? আচ্ছা দেখ, এইখানে এই যে ডাবল চেন হচ্ছে অ্যামাইলোপেকটিনের, এইখানে যে বন্ডটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে আলফা 1,6, আর এই যে সাইড ওয়াইজ নিচের দিকে আমরা যে বন্ডটা ফর্ম করিয়ে এনেছিলাম সেটা কিন্তু 1,4 গ্লাইকোসিডিক বন্ড। মানে আমরা যে মল্টোজের স্ট্রাকচারে পড়লাম যে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ওখানে 1,4 এদের পাশাপাশি ফর্ম করছে, 1,4, এটা হচ্ছে 1,4 গ্লাইকোসিডিক বন্ড। এটাও এই জন্য আলফা 1,4 গ্লাইকোসিডিক বন্ড। কিন্তু ওপরেরটা যখন সিঙ্গেল চেন থেকে ওপরেরটার সঙ্গে নিচেরটা এইভাবে যখন চেনটা আসবে, অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার তোরা বইয়ে অবশ্যই পাবি, যে বইই থাকুক না কেন। অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে তোদের স্ট্রাকচারটা হয়তো বানাতে দেবে না, বোর্ডের পয়েন্ট অফ ভিউতেও ইম্পর্টেন্ট। একই জায়গায় দুটো বন্ড থাকছে এরকম এক্সাম্পল চাইবে, তখন আলফা 1,6 গ্লাইকোসিডিক, দুটো টাইপের গ্লাইকোসিডিক বন্ড হয়, একটা হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসিডিক বন্ড হয়, একটা আলফা 1,4 গ্লাইকোসিডিক বন্ড হয়। এই যে আলফা 1,6 গ্লাইকোসিডিক বন্ড, এটা হচ্ছে ওপর নিচের যখন জলটা বেরোয় তখন হচ্ছে আলফা 1,6, আর পাশাপাশি যখন জলটা, সবই কিন্তু জলটাই রিমুভ হচ্ছে, তখন আলফা 1,4 গ্লাইকোসিডিক বন্ড। এইটুকুনিতে যদি অ্যামাইলোপেকটিনের হচ্ছে এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট বলে আমি এইটা নিয়েছি।
তোদের যদি অন্য কোনো স্ট্রাকচার দিয়ে বলে তখন তোরা কিন্তু এইখানে পজিশন কিন্তু ওরা অপশানের জন্য এ বি এরকম হাবজি গাবজি প্রচুর দেবে, ওরা দিয়ে বলবে কোথায় কোথায় প্রেজেন্ট আছে। তখন তোদের কিন্তু সবগুলো গুণে বলতে হবে যে কোনটা ওপর নিচে হচ্ছে, সেখানে আলফা 1 6 আর পাশাপাশি হচ্ছে সেই ট্রিক্স, এগুলো হচ্ছে ট্রিক্স। এত কিছু ভাববি না, পাশাপাশিগুলো গুনে নিবি কতগুলো আছে কোন কোন পজিশনে ABCDর মধ্যে, নিচেরটা গুনে নিবি পাশাপাশির মধ্যে, গুনে অপশনটা লিখে দিবি। ঠিক আছে সৃজিতা? ঠিক, তার মানে এটা, হ্যাঁ ম্যাম, তার মানে এটা ওপর নিচে -H2O হলো না আলফা 1 6? অবশ্যই ওপর নিচে হলে আলফা, এখান থেকে যদি চেনটা ধর বড় হতো তাহলেও তোরা গুনতিস যে ওপর নিচে কোনটা, আলফা 1 6, পাশাপাশি কোনটা আলফা 1 4। হ্যাঁ ম্যাম ঠিক আছে। রুদ্র বুঝে গেছিস? পরীক্ষার আমি একটা ট্রিক্স শেখালাম যে বড় স্ট্রাকচার দিয়ে জিজ্ঞেস করলে কি করে বলবি, পাশাপাশিটা গুনবি কতগুলো হলো আলফা 1 4 এর মধ্যে চলে যাবে, ওপর নিচ গুনবি কতগুলো হলো 1 6 এর মধ্যে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে একটু যেটা টুইস্ট হয়, খুব রেয়ার অকেশনে দেয়, সেটা আমরা একটু আলফা এইটার একটু সম্বন্ধে ভালো করে জেনে নিই, তারপরে শেষের দিকে এইটা করব। আপাততর জন্য এইটা একদম মনে রাখবো। আমি এটা মুছলাম কেন? ঠিক আছে, এটা একটু থাক। তাহলে মোর প্রিসাইসলি গ্লাইকোসিডিক বন্ডের দুটোই টাইপ হবে, একটা হচ্ছে আলফা, এইটা খালি লিখে রাখ, আলফা 1 4, আর একটা যারা স্ট্রাকচারটা বানানোর দরকার নেই, পেয়ে যাবি প্রচুর স্ট্রাকচার, আলফা 1 6। গ্লাইকোসিডিক বন্ডের দুটো টাইপ হয়, আলফা 1 4, আলফা 1 6। তাহলে দুটো গ্লুকোজের মধ্যে বা দুটো মনোস্যাকারাইডসের মধ্যে -H2O করে যে বন্ড ফর্ম হয় তাকে আমরা গ্লাইকোসিডিক বন্ড বলি। গ্লাইকোসিডিক বন্ডের দুটো পার্ট হয়, আলফা 1 4, আলফা 1 6। এতটুকুনি কারুর কোনো সমস্যা? না ম্যাম। স্লাইড চেঞ্জ কর রুদ্র। হয়ে গেছে। প্রমিশা? হ্যাঁ 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 ম্যাম বুঝেছি। জুইটার আয়ন, বিফোর জুইটার আয়ন। এবার আমাদের কিছু আমরা কিন্তু বন্ডটা ফর্ম করিয়ে ফেলেছি, মানে গ্লাইকোসিডিক বন্ড হয়ে গেছে। এবার আমাদের কিছু আছে ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট। এইটা নিয়ে বেশি বক্তব্য রেখে লাভ নেই, কারণ এটা লং কোয়েশ্চেন আসে, কিন্তু 3 মার্কসের ফর বোর্ড তোদের আসতেই পারে, যেখানে তোদের 6টা স্পেসিফিক পয়েন্ট মেনশন করতে হবে। আমাকে একটা বলতো ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেটের। It provides us energy. 1 নম্বর। রুদ্র বল, আরেকটা বল। কেউ আমাদের সঙ্গে জয়েন করে? ঠিক মনে পড়ছে না। আচ্ছা, তুর না একটা ইম্পর্টেন্স বল কার্বোহাইড্রেট। তুই কি আমাকে শুনতে পাচ্ছিস? তুর না আমাকে শুনতে পাচ্ছিস? প্রমিশা একটা বল কার্বোহাইড্রেটের একটা ইম্পর্টেন্স। এটা ব্লাড কোলেস্ট্রল বাড়ায়। কোলেস্ট্রল না, কোলেস্ট্রল হচ্ছে লিপিড ডেরিভেটিভ। এনার্জি, সুগার লেভেল। হ্যাঁ সুগার লেভেল, এক্স্যাক্টলি সুগার। তুর না শুনতে না পেলে বল। তুই কি এখন জয়েন করলি? ব্লাড সুগার। তুই কি এতক্ষণ বুঝতে পারছিলি আমি কি বলছিলাম? তুর না মাইক্রোফোনটা অন না করলে কি করে বুঝবো তুই আছিস কি নেই? মোম বলে যে রয়েছে সে কে? তার তার নাম থাকবে। হ্যাঁ বল, মাইক্রোফোন অন করেছিস, বল নামটা বল।
মোহর, আচ্ছা মোহর তুই ছিলি? না ম্যাম, মাঝখানে লেফট হয়ে গেছিলাম, নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা মোহর, আমরা যেটা করেছি সেটা আমরা রিক্যাপ করব আমাদের ক্লাসের শেষে। তো আমরা গ্লুকোজ নিয়ে, সরি কার্বোহাইড্রেট নিয়ে পড়াশোনা করছিলাম, মোনো ডাই অলিগোস্যাকারাইডস, তারপরে আমরা পলিস্যাকারাইডস পড়েছি, তারপরে আমরা গ্লাইকোসিডিক বন্ডটা জেনেছি, তারপরে গ্লাইকোসিডিক বন্ডের, হ্যাঁ বল। ওই শুনেছি কিছুক্ষণ আগে, জাস্ট লেফট হয়ে গেছিলাম। আচ্ছা, গ্লাইকোসিডিক বন্ডের টাইপ পড়ানোর পর আমি ইম্পর্টেন্স, যেটা আমাদের নিটের পার্সপেক্টিভে নেই কিন্তু বোর্ডের পার্সপেক্টিভে আছে, মানে 11-এর ক্লাসের কোয়েশ্চেনে আসতেই পারে, তো আমি সেইটা নিয়ে বললাম যে ব্লাড সুগার লেভেল চলে এসছে, এনার্জি এসছে, আর মোটামুটি আরেকটু বল সুগার মানে কার্বোহাইড্রেটের ফাংশন। আচ্ছা আমাকে বলতে পারিস বডিতে কোথায় স্টোর থাকে সুগার এবং কিভাবে স্টোর থাকে? তাহলে আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন আমরা পেয়ে যাব। সুগার গ্লুকোজের ফর্মে স্টোর থাকে। গ্লুকোজের ফর্মে স্টোর থাকে। আচ্ছা আর কেউ কিছু বলবি এক্সেপ্ট গ্লুকোজ? আমাদের বডিতে গ্লুকোজের ফর্মে থাকে না, গ্লুকোজ গ্লাইকোজেনের ফর্মে থাকে। গ্লুকোজ থাকলে বার্ন হয়ে বেরিয়ে যাবে, গ্লাইকোজেনের ফর্মে থাকে। গ্লাইকোজেন হচ্ছে একটা পলিস্যাকারাইড, ওই গ্লাইকোসিডিক বন্ডগুলো ব্রেক করতে সময় লাগে। তো গ্লাইকোজেনটা কোথায় ম্যাক্সিমাম থাকে এটা বললেই আমাদের মোটামুটি এই কার্বোহাইড্রেট টপিকটা হয়ে যায়। গ্লাইকোজেন ম্যাক্সিমাম কোথায় থাকে মোহর বল? খুব ইম্পর্টেন্ট অর্গানে গ্লাইকোজেন স্টোর থাকে। বল, কেটে যাচ্ছে ভয়েসটা। প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হলো। আচ্ছা সৃজিতা কোথায় থাকে? সৃজিতা হ্যাঁ ম্যাম। কোথায় থাকে? মনে পড়ছে না, খুব ভালো, না মনে পড়লে বুঝবি নিটে মনে পড়বে। আচ্ছা আর প্রমিশা বল ঝটপট, গ্লাইকোজেন কোথায় থাকে ম্যাক্সিমাম? liver. গুড গুড, লিভারে আমাদের গ্লাইকোজেন ম্যাক্সিমাম স্টোর থাকে। রুদ্র পয়েন্ট ইট ডাউন, সবাই এটা লিখবো আমরা। গ্লুকোজটা অ্যারো মেরে বডিতে লিভারে গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকে। ম্যাম মাসেলসে থাকে না? হ্যাঁ মাসেলসে কিন্তু ম্যাক্সিমাম বলেছি বাবা, মাসেলসেও থাকে, কিন্তু আমি কোয়েশ্চেনটা করেছি উই শুড বি ভেরি স্পেসিফিক টু দ্য পয়েন্ট ফর আওয়ার কোয়েশ্চেন্স, ভেরি স্পেসিফিক। গ্লাইকোজেন কোথায় ম্যাক্সিমাম থাকে? দ্যাট ইজ লিভার। মাসেলেও থাকে, দেখ বাবা, মাসেলেও থাকে, স্কিনের তলাতেও থাকে, সব জায়গাতেই থাকে, কিন্তু যার জন্য ফাস্টিংয়ে, আজকে আমি ফাস্টিংয়ে আছি, তাহলে আমি কী করে তোদের পড়াচ্ছি? সবসময় বার্ন হয়ে এনার্জি কে দিচ্ছে? গ্লাইকোজেন থেকেই আসছে, প্রত্যেকটা সেল পাচ্ছে। তার গ্লুকোজ লিভার থেকে কনভার্ট হয়ে যাওয়ার আগেও আসছে। কি করে আসছে? কারণ সব জায়গায় কিছু না কিছু আছে গ্লাইকোজেন, তো মাসেলেও আছে। তাহলে কোথায় ম্যাক্সিমাম আছে বাবা? লিভারে ম্যাক্সিমাম আছে। ঠিক আছে, লিভার। আচ্ছা একটা ছোট্ট এই রিলেটেড কথাটা বলে বেরিয়ে যাই, কারণ বাই চান্স যদি পরে লিভারের সময় মনে না পড়ে, কারণ লিভার আমরা পড়বো, ডাইজেশন আমাদের আছে। আচ্ছা বলছি যে লিভারের একটা স্পেসিফিক ব্যাপার আছে, আমাকে একটু বলতে পারবি? লিভার সেলকে কি বলে? পার্টিকুলার নাম আছে, যেমন ধর আমাদের কিডনি সেলটার নাম নেফ্রন, ব্রেনের নাম নিউরন, লিভার সেলটাকে কি বলে? হেপাটোসাইটস বলে। লিভার না বাবা, এই জিনিসটা মনে রাখবি, যেহেতু রিচ ইন গ্লাইকোজেন, প্রচুর নিউট্রিশন এখানে যায়, লিভার সেল যদি ড্যামেজ হয় না, বা তুই যদি কেটে ফেলিস, সব থেকে আগে লিভারটা ডেভেলপ করে যায়, সেল ডিভিশনটা ম্যাক্সিমাম হয়। ওখানে একটা পয়েন্ট দিয়ে লিখে রাখতো বাবা, ইন কেস যদি মিস হয়ে যায়, আমরা যখন পড়বো তখন লিভার বলতে গিয়ে হবে না মিস, দিস ইজ এ গুড পয়েন্ট, বাট যদি হয় একটা স্টার মেরে লিখে রাখ যখন গ্লাইকোজেনের কথাটা হচ্ছে। গ্লাইকোজেন ইজ ম্যাক্সিমাম স্টোরড ইন হিউম্যান অর গোট লিভার। পয়েন্টটা লেখ। মোহর খাতা আছে?
মোর হ্যাঁ ম্যাম। খাতা আছে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওই লাইনটা যেটা আমি বললাম সেটা লেখ। গ্লাইকোজেন ইজ ম্যাক্সিমাম স্টোর্ড, STORED, stored. Glycogen is maximum stored in human and goat liver. মেডিকেলে প্রথমে আমাদের গোট লিভার কেটে শেখাবে। তারপরে ওর সঙ্গে লিখবো। এটুকু লিখেছিস? তোর না, তুই কি আমাকে শুনতে পাচ্ছিস? তোর না, মাইক্রোফোনটা অন কর একটু। নো, আমি পাচ্ছি না। সৃজিতা লিখেছিস? সৃজিতা, সবার কেটে গেল নাকি কানেকশন? সৃজিতা নেই। প্রমিশা, এইটা লিখেছিস? কি লিখলি? গ্লাইকোজেন ইজ, গ্লাইকোজেন is maximum stored in human and goat liver. very good. The rate of cell division, the rate, RATE, rate of 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 cell division. Rudro, the rate of cell division is maximum. The rate of cell division is maximum in liver cells. ম্যাম আপনি আমার নাম কল আউট করছিলেন, আমি লিখেছি কিনা সেটা শোনার জন্য আমি বলছিলাম, কিন্তু হঠাৎ করে আমি লেফট হয়ে গেলাম, জানি না কেন। হ্যাঁ, আমি ভাবলাম তুই হঠাৎ করে আমাকে এত অপছন্দ হলো যে তুই লেফট করে গেলি, আমি তো দুঃখ পেলাম খুব। না না, নেটের প্রবলেমের জন্য হয়তো। ঠিক আছে, আমি ভাবলাম আমি চেষ্টা করছি ভালো করে পড়ানোর, কিন্তু তোরা লেফট করে গেলে আমাদের মন খারাপ হয়ে যায়। সৈয়দ, খাতা বার করুন। অনেক লেটে জয়েন করেছেন, খাতাটা বার করুন, লিখে ওপরে লিখুন। আমরা এরপরে ঢুকে যাব প্রোটিনে, সেখান থেকেই আপনি ক্লাস করবেন, পরে রিক্যাপটা শুনে নেবেন। ওপরে হেডিং দিন প্রোটিন। প্রমিশা লিখেছিস বাবা পুরোটা, যে লাইনটা বললাম? হ্যাঁ ম্যাম। রুদ্র শেষ? Yes, ma'am. ফাইন। সৃজিতা শেষ? হ্যাঁ ম্যাম শেষ। মোহর, মোহর পুরোটা লিখেছিস তো যেটা বললাম আমি? হ্যাঁ ম্যাম লিখেছি। ঠিক আছে। গ্লাইকোজেনটা খুব ইম্পর্টেন্ট, আর আমাদের যেটা মনে রাখতে হবে সেটা আমরা আজকে বই থেকে অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচারটা বানাবো দেখে দেখে খাতায়, এবং ওখানে আলফা 1,4 আর আলফা 1,6 ভালো করে দেখিয়ে রাখবো, ওখানে নোট ডাউন করে রাখবো, যাতে আমাদের স্ট্রাকচারটা এলে we can give the proper answer. এইবার আমরা চলে আসছি দেখ বাবা, বইতে না অ্যামাইনো অ্যাসিডস আর প্রোটিন আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, তো আমি আলাদা করে পড়ালাম না, একটু টাইট ক্লাস না নিলে না নিটটা শেষ করতে পারবো না। তো আমি অ্যামাইনো অ্যাসিডস আর প্রোটিন একসঙ্গেই পড়াচ্ছি। মোটামুটি আমার মনে হয় তোদের কোনো অসুবিধা হবে না, কারণ প্রোটিনের এন্ড প্রোডাক্ট, প্রোটিন ডাইজেশনের পরে যে এন্ড প্রোডাক্টটা হয় সেটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস। প্রোটিন মানে মাছ খেয়েছি, তার মধ্যে হচ্ছে ট্রিপসিন কাজ করছে, তারপরে ট্রিপসিন কাজ করতে পারে, কাইমোট্রিপসিন কাজ করতে পারে, এগুলো কাজ করে প্রোটিনটাকে ব্রেকডাউন করেছে, এবং আলটিমেট যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস। অ্যামাইনো অ্যাসিডসের জেনারেল ফর্মুলাটা কেউ বলতে পারবি? জেনারেল ফর্মুলা যেরকম আমরা স্ট্রাকচারাল ফর্মুলাটা ইয়েতে লিখেছিলাম। সৈয়দ বল তো একটু অ্যামাইনো অ্যাসিডস এর জেনারেল ফর্মুলাটা। জেনারেল ফর্মুলা, এটা তুই একটা অ্যামাইনো অ্যাসিড লিখতে চাস, কি লিখবি?
লিখবি। অ্যামাইনো অ্যাসিডে কি গ্রুপ থাকে? মাইনাস। হ্যাঁ, সে তো অ্যাসিড, অবশ্যই মাইনাস তো হবেই। ঠিক আছে, কার্বক্সিলিক গ্রুপ। কার্বক্সিলিক গ্রুপ, ভেরি গুড। আর একটা গ্রুপ থাকে যেটা হার্মফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যামাইনো গ্রুপ। অ্যামাইনো গ্রুপ, দিস ইজ ভেরি হার্মফুল অ্যাকচুয়ালি, জানিস তো, NH2 টা। অথচ এটা ছাড়া আমাদের চলবেও না। বানিয়ে দে একটা কিছু এখানে। বেসিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক এই আটটা কি? আটটা কি প্রমিশা? আটটা কি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলাম না বাবা, আরেকবার রিপিট কর। রাইবোনিক না, আমি আই এম নট টকিং অ্যাবাউট RNA। আমি এখানে আর দিয়ে একটা গ্রুপ লিখতে চাইছি। অ্যালকিল গ্রুপ কে? হ্যাঁ, অ্যালকাইল গ্রুপ, রাইট। এই আটটা যে কোনো কিছু হতে পারে। আটটা যদি একদম ছোট হয় তাহলে H হবে, যেটা গ্লাইসিন। আটটা যদি H হয়, এই স্ট্রাকচারটা একটু খাতায় বানাতো। এই স্ট্রাকচার সবার খাতায় থাকবে, PDF এ আমি দেখবো ছবিগুলো। রুদ্র বানা। C, ওপরে H, জেনারেল ফর্মুলা। NH2 একদিকে, কার্বক্সিল গ্রুপ একদিকে, নিচে আর হচ্ছে তোরাই বললি অ্যালকাইল গ্রুপ। সৈয়দ বানা, আমি বোঝাচ্ছি। হয়ে গেছে, আচ্ছা গুড। এই যে আটটা বাবা, এই আটটাকে আমরা কিন্তু অনেক কিছু লিখতে পারি। যদি H লিখি, R ইকুয়াল টু যদি H হয়, তাহলে হয়ে যাবে গ্লাইসিন। আর R ইকুয়াল টু এতটা লিখে থাকতো, R ইকুয়াল টু H হলে হয়ে যাবে গ্লাইসিন। R ইকুয়াল টু CH3 হতে পারে, R ইকুয়াল টু C2H5 হতে পারে, অ্যান্ড সো অন। এইটাকে বলে হচ্ছে অ্যালকাইল গ্রুপ। এটা আমাদের কার্বনের চারটে হাত, চারটে হাতের মধ্যে একটা R দিয়ে গেল, একটা H দিয়ে গেল, একটা COOH দিয়ে গেল, একটা NH2 দিয়ে গেল। এইটা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিডের ফর্মুলা। এই আটটা, এই আর এর এই গ্লাইসিনের না আমাদের স্ট্রাকচারটা এনসিইআরটি দিয়েছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আর এর জায়গায় যদি H দিয়ে রিপ্লেস হয় তাহলে সেটাকে আমরা বলবো গ্লাইসিন। গ্লাইসিন ইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড। সবার এটুকু হয়েছে? মোহর, আমি কি বোঝাতে পারলাম যেটা আমি বোঝাতে যাচ্ছিলাম? হ্যাঁ ম্যাম, বুঝেছি। আচ্ছা, রুদ্র। Yes, ma'am. প্রমিশা, আমি বেশি কিন্তু তোরা প্রমিশার হ্যাঁটার মধ্যে খুব কান্না কান্না ভাব কেন? সি একটা মাঝখানে মিডল সি এর চারটে হাত, একটা দিকে কার্বক্সিল গ্রুপ থাকবে COOH, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আর একদিকে একটা থাকবে হচ্ছে অ্যামাইনো গ্রুপ NH2 গ্রুপ, আর একটা ব্যালেন্স করার জন্য হাইড্রোজেন আছে। নিচে আমি একটা অ্যালকাইল গ্রুপের লিখেছি আর। এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার ফর অ্যামাইনো অ্যাসিড। এইটুকুনিতে কারোর কোনো সমস্যা নেই। আটটা নিয়ে সমস্যা হতে পারে। আটটা আমি বললাম অ্যালকাইল গ্রুপ। আর যদি কখনো H হয়ে যায় তাহলে গ্লাইসিন হবে। আর এর জায়গায় CH3 হতে পারে, C2H5 হতে পারে, অ্যান্ড সো অন হতে পারে। যে কোনো কিছু আর এর জায়গায় ফিট করতে পারে, কিন্তু বাকি স্ট্রাকচারটুকু সবসময় সেম থাকবে। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা ফর অ্যামাইনো অ্যাসিড। কার এখানটা বুঝতে অসুবিধা আছে বলো? কেউ এখানে বিশাল কিছু নয়, আমরা বুঝবো তবেই তো নিটে গিয়ে ভালো পারফর্ম করব।
কারোর কি কোনো অসুবিধা আছে? না ম্যাম। শিওর? না ম্যাম। সৈয়দ বুঝতে পেরেছিস জেনারেল ফর্মুলাটা? হ্যাঁ। পরে না পরীক্ষায় যদি খারাপ করিস না তো দেখিস কি করি। সব তোরা বুঝে যাস, কোনো প্রশ্ন করিস না, তারপরে পরীক্ষার সময় বলবি এই কোয়েশ্চেনটা করাওনি। তা আচ্ছা, বেসিক আমাদের অ্যামাইনো অ্যাসিডসের স্ট্রাকচার পড়লাম। এবার বল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড টপিক আছে আমাদের, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। লেখ তো একটু খাতায়। Essential and non-essential amino acids. লিখেছিস? প্রমিশা, এসেনশিয়াল মানে কি? প্রয়োজনীয়। প্রয়োজনীয়। প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড কোনগুলো হবে? হিস্টিডিন হবে? নাম চাই না বাবা, শুধু ডেফিনেশন বল। নাম করার মুখস্থ করাটা কোনো ইস্যু নয়, ব্যাপারটা বোঝাটাই। যেগুলো হিউম্যান বডিতে সিনথেসাইজ হয় সেগুলো কি? আর কেউ কিছু বলবি? যেগুলো আমাদের শরীরের প্রয়োজন হয়। যেগুলো শরীরে প্রয়োজন হয়। দেখ, শরীরে কিন্তু এসেনশিয়াল নন এসেনশিয়াল দুটোই শরীরে প্রয়োজন হয়। অ্যামাইনো অ্যাসিড মানেই তোর প্রোটিন, প্রোটিন মানেই শরীরের প্রয়োজন। কারণ এই যে আজকে ভাত খেয়ে বসেছি, ভাতটা ডাইজেস্ট করার জন্যই আমাদের এনজাইম লাগবে। এই চ্যাপ্টারের লাস্ট পার্ট, অল এনজাইমস আর প্রোটিন ইন নেচার। তাহলে প্রোটিন কিন্তু আমাদের সকলের লাগছে, সব সময় লাগছে। তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিডস আর দ্য বিল্ডিং ব্লকস অফ প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ব্রিক, প্রোটিনটা হচ্ছে দেওয়াল। দেওয়ালটা আমাদের লাগছে মানে ব্রিক আমাদের লাগবে, তাহলে অ্যামাইনো অ্যাসিডস আমাদের লাগছে, কোনো সমস্যা নেই। এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল দুটো অ্যামাইনো অ্যাসিডসই আমাদের লাগছে। প্রশ্নটা হলো যে এসেনশিয়ালটা আর নন এসেনশিয়ালের মধ্যে ডিফারেন্সটা কি? তুই যেটা বলছিস একদম ঠিক বলছিস প্রমিশা, যে এটা আমাদের শরীরে লাগে। আমি বললাম দুটোই লাগে। আর সৃজিতা আমাকে বললো যে এসেনশিয়ালটা হচ্ছে বডি সিনথেসাইজ করতে পারে। রুদ্রর তো কিছু বলা উচিত। রুদ্র বল একটু, কিছু কিছু বল। স্যার দুটোই ম্যাম। হ্যাঁ স্যার ম্যাম দুটোই হলো, তারপরে তারপরে কি? সৈয়দ বল তো কি দুটো? হ্যাঁ বল। বুঝতে পারছিস না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই বাবা, বোঝার জন্যই এখানে। আচ্ছা মোহর, মোহর একটু ট্রাই করবে। সব রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে না, তো আমাদের জন্য প্লান্ট প্রোটিন লাগে। না, এখানে একটু গন্ডগোল হলো, দাঁড়া, ঠিক আছে। এসেনশিয়াল হচ্ছে যেটা আমাদের ডায়েটে চাই, আর নন এসেনশিয়াল হচ্ছে যেটা বডি সিনথেসাইজ করতে পারে। ডায়েটে চাই আমরা যা ডায়েট, প্রোটিন কিন্তু ম্যাক্সিমাম আছে আমাদের বডিতে, পার্সেন্টেজ অফ প্রোটিন। প্রোটিনস আর ছোটবেলা থেকে পড়ছিস, প্রোটিনস আর বিল্ডিং ব্লকস অফ আওয়ার বডি। বিল্ডিং ব্লকস, আমাদের যে বডিটা তৈরি হয়েছে, সেলের ভেতরে থাক না থাক অনেক বড় পরের কথা। সেল তো পরে, মানে যদিও দেয়ার বিল্ডিং ব্লকস, কিন্তু আমরা দেখতে পাই না সেল, কোনো ধারণাই নেই আমাদের। একটা বডি আমরা দেখতে পাই, তাহলে বডির বিল্ডিং ব্লকস হচ্ছে প্রোটিন। তার মানে প্রোটিন আমাদের ভীষণভাবে দরকার। ঠিক আছে, আমাদের যে ডায়েট চলছে, মানে যা আমরা সকাল থেকে খাই, যারা আমরা দুধ দিয়ে চাটা খাই, দুধের মধ্যেই প্রোটিন গেল। তারপরে আমরা একটা এগ খেলাম, এগের মধ্যে প্রোটিন গেল। তুই দেখবি ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান, ভেজ যারা খায় তারা প্রচুর দুধ, পনির, ডাল, ওদের কাছে পালসেসটা, ওরা কিন্তু ভেজ ধরে, প্রচুর ডাল খায় এবং ওরা মিক্সড ডাল খায়, যাতে প্রোটিনের কোনো সমস্যা ওদের না হয়।
আমরা যে প্রোটিনটা খাই সেটাতে আসছি, সেখানে হচ্ছে অ্যামাইড গ্রুপটা বেশি থাকছে, কিন্তু ওরা যে প্রোটিনটা খাচ্ছে সেই প্রোটিনটা কিন্তু ইজিলি ডাইজেস্টেবল এবং প্রচুর ওদের মানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস দিচ্ছে। তো ডায়েটে যেটা থাকে, মাথায় ঢুকিয়ে নে, ডায়েটে যেটা থাকে সেটা হচ্ছে এসেনশিয়াল। কেন? ইউ নিড দিস ইন ইয়োর ডায়েট, দ্যাটস ওয়াই দিস ইজ এসেনশিয়াল। আর নন এসেনশিয়াল, they are required by the body, কিন্তু কি বডি ক্যান সিনথেসাইজ ইট উইথ দ্য হেল্প অফ দিস এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। সেই জন্য নন এসেনশিয়াল বলা হচ্ছে, যেটা বডি তৈরি করে নিতে পারে। ইনকেস আমার ওটা যায়নি আজকে সারাদিনে শরীরে, কিন্তু উইথ দ্য হেল্প অফ দিস এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস বডি সিনথেসাইজ করে নিয়েছে। Am I clear to everyone? সৃজিতা, ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ভুলবি না কিন্তু, মানে লজিক্যালি সেভ কর যাতে রিট্রিভ করতে নিটের সময় সুবিধা হয়। সৈয়দ, বোঝা গেল এসেনশিয়াল নন এসেনশিয়াল? ডায়েটের থ্রুতে এলে, আমি রিপিট করছি, যাদের পরিষ্কার হয়নি একদম পরিষ্কার বল বুঝিনি, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস ডায়েটের থ্রুতে যাচ্ছে, নন এসেনশিয়াল বডি ক্যান সিনথেসাইজ। চলে যাব নেক্সট পার্টে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস এর নামগুলো বই থেকে করবি, আমি আর ওটা লিখে সময় নষ্ট করলাম না, যেটা পরে যেটা বুঝতে পারবি না সেটাতে চলে আসবো। ম্যাম আপনি বললেন যে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো বডি সিনথেসাইজ করছে উইথ দ্য হেল্প অফ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। রাইট রাইট, তাই বললাম, একদম তাই বললাম। আর এসেনশিয়ালটা বললাম ডায়েটারি রিকোয়ারমেন্টস আছে, তোকে খেতেই হবে, ডায়েট ছাড়া তুই পাবি না। ও প্লান্টের কথা কে একটা বলছিলি, বললাম পরে বলছি। এই প্লান্টের কিন্তু প্লান্টে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, নোট ইট ডাউন। প্লান্টে কিন্তু এসেনশিয়াল বা নন এসেনশিয়াল বলে কিছু নেই। প্লান্ট যা সিনথেসাইজ করে সেইটাই আমরা পাই। ওরা সব অ্যামাইনো অ্যাসিডসগুলোই সিনথেসাইজ করে, ওদের মধ্যে কোনো কিন্তু ভাগ নেই। কিন্তু যে সমস্ত আমরা এখানে জানি প্লান্টের মধ্যে অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড হয়, আমরা এই রেসপিরেশন পার্টটা পড়ব। তো যে সমস্ত মানে প্লান্টের যে অ্যামাইনো অ্যাসিডসগুলো হয় সেখান থেকে NH2 পার্টটা ওরা রিমুভ করে রাখে, NH2 পার্টটা ওরা রিমুভ করে রাখে। সেই জন্য প্লান্ট থেকে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডসগুলো আমরা পাই সেগুলো হচ্ছে মানে যে প্রোটিনটা আমরা পাই, রাদার যে প্রোটিনটা আমরা পাই সেটা হচ্ছে কম হার্মফুল। এই NH2 গ্রুপটা, অ্যামাইনো গ্রুপটা হচ্ছে হার্মফুল ফর আওয়ার বডি। সেই জন্যই এই অ্যামাইনো গ্রুপটাকে রিমুভ করায় কে? লিভার করে, ইউরিয়া রিমুভ করায় লিভার। এইখানটা যারা বুঝলি না জিজ্ঞেস কর। রিমুভ করায় লিভার এবং পাঠায় সেন্ড ইট টু কিডনি অ্যাজ ইউরিয়া। এই যে NH2 গ্রুপটা প্রোটিনের মধ্যে থাকে, দ্যাট ইজ হার্মফুল ফর আওয়ার বডি। প্লান্ট এই NH2 গ্রুপটাকে রিমুভ করে রাখে, বডিতে রাখে NH2 গ্রুপটাকে রিমুভ করে। সেই জন্য সেখান থেকে যে আমরা পাচ্ছি যে জিনিসটা সেটাকে কিটো অ্যাসিডস বলছি, সেগুলো অত হার্মফুল নয়। কি বলি? কিটো অ্যাসিড। ইনস্টেড অফ অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে কিটো অ্যাসিড। কিন্তু আমাদের যে অ্যানিমাল সোর্স ওখানে এই NH2 পার্টটা আছে, দিস ইজ হার্মফুল। সেই জন্য লিভার ওটা থেকে অ্যামাইনো গ্রুপটাকে রিমুভ করে ইউরিয়া বানায়, বানিয়ে কিডনিতে পাঠায় বাইরে পাঠানোর জন্য উইথ ইউরিন। সৈয়দ, এই জায়গাটা বুঝলি কি বলতে চাইলাম? ভালো মতন বুঝতে পেরেছিস? আচ্ছা রুদ্র, কিটো অ্যাসিডটা বলছি প্লান্টে। প্লান্টে যখন তুই NH2 গ্রুপটাকে যদি হাটিয়ে দিস, আমি একবার জেনারেল ফর্মুলার সময় তোকে বলবো রুদ্র এখানে NH2 গ্রুপ আছে, এখানে COOH আছে, এখানে H আছে, এখানে R আছে, তুই তখন সেটাকে অ্যামাইনো অ্যাসিড বলবি, এটা বলবো। তারপরে হঠাৎ প্লান্টের ক্ষেত্রে বলবো
রুদ্র প্লান্টে না এই গ্রুপটা থাকে না রে, অথচ এটাকে অ্যামাইনো অ্যাসিড বলে। কখনো হতে পারে এই গ্রুপটা যখন থাকে না তখন সেটার একটা অন্য নাম পড়বে, তাহলে অন্য নাম তাহলে কি দিবি তুই? অ্যামাইনো অ্যাসিডের জায়গায় কিটো অ্যাসিড দিবি। তুই NH2 গ্রুপ রাখবো না, সুযোগ মতন আমি তোকে বলবো ভাই NH2 গ্রুপ থাকলে তবেই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড রুদ্র। কিছুক্ষণ বাদে বলবো প্লান্টে জানিস তো ওটা NH2 গ্রুপটাকে সরিয়ে রাখে, ওটাকেও আমরা সেটা বলতে পারি না তো আমি, তাহলে তখন আমার নামটা চেঞ্জ করতে হবে আমার, নইলে আমি জেনারেল ফর্মুলা কি করে তোকে ওটা শেখাবো? তখন আমি ওই ইনস্টেড অফ যখন NH2 গ্রুপ থাকছে না সেটাকে আমি কিটো অ্যাসিড বলছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই জায়গাটা ঠিক আছে? কিটো অ্যাসিড স্টার মেরে লিখে রাখ, ইন প্লান্ট। ম্যাম কিটো অ্যাসিডটা প্লান্টে শুধুমাত্র থাকছে, তার কারণ ওরা NH2 গ্রুপটাকে রিমুভ করে দিচ্ছে, তাই ওরা রিমুভ করে স্টোর করে, যাতে ওদের তো আর তুই তো ইউরিন করাতে পারবি না প্লান্টের, তো ইউরিয়াটা বার করবে কি করে? ওরা NH2 করে মরবে নাকি? তো কিটো অ্যাসিড হিসেবে রাখছে, বুঝলি না? বুঝলি না? হ্যাঁ ম্যাম বুঝেছি। এবার কিটো অ্যাসিড করে রাখছে, তোর আমার বডিতে হলে ওটা NH2 অবশ্যই হয়ে যাবে, কারণ ওখানে আরো মানে নাইট্রোজেন ওখানে অ্যাডিং আপ হবে, সে লেগুমিনাস প্লান্টেই হোক বা যে কোনোভাবেই হোক, যেই অ্যাড হয়ে যাবে তখন ওটা অ্যামাইনো অ্যাসিডসই হয়ে যাবে, এবং আমার বডিতে সেটাকে আমাকে রিমুভ করাতেই হবে NH গ্রুপটাকে, নইলেই আবার ইউরিক অ্যাসিডের সমস্যা দেখা দেবে, হাত পায়ে প্রচন্ড ব্যথা। কে বুঝলি না একটু বল না, তাহলে পেপটাইড সেই জন্য একটু ইউরিক অ্যাসিড যাদের থাকে তাদের প্ল্যান্ট প্রোটিন বেশি করে খেতে বলে অ্যানিমাল প্রোটিনের থেকে। হ্যাঁ অবশ্যই, তারা প্ল্যান্ট প্রোটিন যত খুশি খাক, কিন্তু পনির কিন্তু প্ল্যান্ট প্রোটিন নয়, ফর ইওর কাইন্ড ইনফরমেশন। পনির কিন্তু দুধ থেকে তৈরি হয়। ডাল, পালসেস, ওখানে লেগুমিনাস প্লান্ট থেকে ওটা অ্যাড হয়ে যায় ম্যাম, ওখানে নাইট্রোজেন অ্যাড করা হয়, ওখানে কিটো অ্যাসিড হয় না। খাওয়া খুব মুশকিল ইউরিক অ্যাসিড হলে। প্লান্ট প্রোটিন তুই খা, কিটো অ্যাসিড অবস্থায় খেতে হবে। ডালের মধ্যে হয়ে যাচ্ছে কারণ ওখানে লেগুমিনাস প্লান্টে হচ্ছে তোর নাইট্রোজেন অ্যাড করে দিচ্ছে, গুড সোর্স অফ নাইট্রোজেন, ইউরিক অ্যাসিড বাড়বে। আমি বলছি NH2 গ্রুপটা থাকবে না এরকম জিনিস খেতে হবে, এরকম জিনিস খুব রেয়ার। পালং শাক প্রচন্ড আছে NH2। প্রমিশা বোঝাতে পারলাম কিটো অ্যাসিডটা? বাবা ঝটপট কর, শেষ করবো এনজাইমের আগে অবধি। হ্যাঁ কি বললি? ইয়েস বললি না নো বললি? নো বললে জোরে বল, আবার বলে দি। রুদ্র ঘুমিয়ে পড়লো। রুদ্র ঘুমিয়ে, ঠিক আছে স্যার না ম্যাম কি বলবি আগে ঠিক কর। আচ্ছা শোন না, ঠিক আছে তো তুই আমাকে শুধু বল যে তুই কিটো অ্যাসিডটা বুঝলি কিনা। বুঝেছি এটা। ঠিক আছে মোহর? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। সৈয়দ? হ্যাঁ ম্যাম বুঝেছিটা খুব আস্তে বললো, জানি না আমি বুঝলো কিনা। আচ্ছা এইবার আমরা ঠিক যেরকম গ্লাইকোসিডিক যেটা সৈয়দ মিস করে গেছে, কিন্তু প্রোটিনেরটাই মিস করবে না, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস প্লাস অ্যামাইনো। একটা ধর, বাড়িয়ে লাভ নেই জানিস তো, বনটা বাড়িয়ে ফেললে তৈরি করতে অসুবিধা হয়। ছোটটা শিখি তারপরে বড়টা অটোমেটিক শিখে যাব। দুটো অ্যামাইনো অ্যাসিডস আছে, আর যেটা নিয়ে এত কনফিউশন হচ্ছে এখানে 8 চিন্তার কোনো কারণ নেই, অ্যালকাইল গ্রুপ আছে অথবা হাইড্রোজেন আছে, ভুলে যা, চিন্তা করিস না। আচ্ছা এইখানে দেখ ও COOH, একটু উল্টো করে লিখলে সুবিধা হবে। এইখানেও জলটা রিমুভ হচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। N আর H এর মধ্যে, N আর H এর মধ্যে ধরে নেওয়া হলো এই H2 ওটা বেরোলো, N আর H এর মধ্যে যে বন্ডটা ফর্ম হলো দ্যাট ইজ পেপটাইড বন্ড। N আর H এর মধ্যে যে বন্ডটা ফর্ম হলো সেটা পেপটাইড বন্ড। এইটা যদি পারি সেটা একটু লিখে রাখ খাতায়।
লিখছিস? রুদ্র বলবে না। হ্যাঁ, বন্ডটার নাম পেপটাইড বন্ড। পেপটাইড, ইয়েস ইয়েস ম্যাম, পেপটাইড বন্ড ফর্মেশন, পেপটাইড বন্ড, ইয়েস ম্যাম, পেপটাইড বন্ড ফর্মেশন। ওটা ছিল গ্লাইকোসিডিক বন্ড ফর্মেশন, এটা হচ্ছে পেপটাইড বন্ড ফর্মেশন। দেখ আমরা একটা জিনিস নোটিস করব, লিপিডের আগেই বলে দিলাম ব্যাপারটা, সেটা হচ্ছে জলটা রিমুভ করেই কিন্তু এই বন্ডগুলো জেনারেলি ফর্ম হবে। আমাদের আয়নিক বন্ডে না, সেই আমরা ছোটবেলায় কেমিস্ট্রিতে পড়েছিলাম যে একটা H+ হবে, একটা Cl- হবে, এরকম একটা কিছু হবে। কোভ্যালেন্টে হচ্ছে শেয়ার করবে। ইন লিভিং বডিজ সবসময় আমরা দেখব যে এখানে মোটামুটি একটা ফান্ডা ইউজ হবে, সেটা হচ্ছে জলটা রিমুভ হবে, জলটাকে কনডেন্স করে দিয়ে একটা বন্ড ফর্ম করে দেবে, জলটাকে বের করে নিয়ে একটা বন্ড ফর্ম হয়ে যাবে। একটু এটা নোট ডাউন কর না, এটা এত ছোট করে না বইতে পাবি না, সেই জন্য আমি এটা চাইছি যে তোদের খাতা এটা থাক। এটারও সেমই ক্রাইটেরিয়া যে এইটা দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, তোদের জলটা রিমুভ করাতে হবে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। সৈয়দ লেখ, একটু লেখ। ব্যাস ঠিক আছে, একটু বাকি থাক, সরে যাই। আপনি বললেন যে হিউম্যান বডিতে যে বন্ডগুলো হচ্ছে পেপটাইড বন্ড এগুলো, পেপটাইড বন্ড, গ্লাইকোসিডিক বন্ড, ট্রাইগ্লিসারাইড বন্ড, জেনারেলি যে বন্ডগুলো হচ্ছে বেশি হিউম্যান বডি না, অল লিভিং সেলসে আমি বলছি কনডেনসেশন হচ্ছে, মানে নেগেটিভ H2O, জলটাকে বার করে দিলেই একটা বন্ড ফর্ম হয়ে যাচ্ছে মোটামুটি। আচ্ছা ম্যাম। মাইনাস H2O, দ্যাট ইজ কনডেনসেশন রিঅ্যাকশন। বাবা ওটা লেখার আগে এটা আগে টোক, এটা আমি আবার রিপিট করব, কোনো চাপ নেই, কারণ কনডেনসেশন রিঅ্যাকশন আমরা আবার এনজাইমের মধ্যেও পড়ব, কিন্তু এই পার্টটা একটু নোট ডাউন করে রাখ খাতায়। ম্যাম হয়ে গেছে লেখা। সবার হয়েছে? এই পেপটাইড বন্ড এই জায়গাটা N এর সঙ্গে H, জলটা রিমুভ হয়ে গেছে, N এর সঙ্গে H, সেই বন্ডটাকে পেপটাইড বন্ড বলবো। সবাই কি আমরা লিখেছি? একটু মাইকটা খোল, লেখ 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 লেখ, টানা নেই, ভুল লিখিস না বাবা, যেখানে সেখানে H দিয়ে দিলি, যেখানে সেখানে O দিয়ে দিলি, এরকম করিস না। আচ্ছা এইখানে কিন্তু একটা পজিটিভ ছোট্ট করে সাইন দিয়েছি, আর ওখানে একটা নেগেটিভ সাইন আছে, মিস করিস না কিন্তু। ওয়ের থেকে Hটা বেরিয়ে গেছে, অবশ্যই একটা নেগেটিভ সাইন হয়ে আছে, নেগেটিভ, এটা আবার বন্ড ভাববে রে। নেগেটিভ, ঝটপট কর, আমার এখন জুইটার আয়ন আছে, লাইপেস আছে, আমি আজকে ইয়ের আগে অবধি করাবোই। ম্যাম এটা আটটা কি মাইনাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আটটা কি মাইনাস আছে? না না, এটা একটা আর এর উপরে একটা ড্যাশ দিয়েছি, মানে এই আরটা আলাদা, এই আরটা আলাদা, ইট কুড বি H, ইট কুড বি CH3, এটা CH3, এটা C2H5, আবার এইটা আর এটা সেমও হতে পারে, আমি জাস্ট আর ড্যাশ দিয়ে আলাদা বোঝাতে চেয়েছি। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। সবার? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। মোহর, মোহর ঘুমিয়ে পড়লি নাকি? সৈয়দ হয়েছে? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। মোহর লিখেছিস? অ্যামাইনো অ্যাসিডের লাস্ট পার্ট, অ্যামাইনো অ্যাসিড একটা স্পেশাল জিনিস ফর্ম করে, দ্যাট ইজ কল্ড জুইটার আয়ন। জুইটার আয়ন, অ্যামাইনো অ্যাসিড একটা স্পেশাল জিনিস ফর্ম করে, সেটা হচ্ছে জুইটার আয়ন। জুইটার আয়ন আমরা কেমিস্ট্রিতে পড়ব, কিন্তু তার আগে আমরা বায়োমলিকিউলসে পড়ে স্কুলে ফাটাফাট উত্তর দিয়ে দেবো, তাহলে স্যাররা ভাববে আমরা কত পড়াশুনো করছি।
অ্যাসিডিক পিএইচটা পুরোটা দেখা যাচ্ছে না। আমি সরে যাচ্ছি বাবা, এক্ষুনি সরে যাবো, তুই 1 মিনিট দাঁড়া, একদম সরে যাব। আমি এখানে শুধু মুখে বলবো, এটা তোরা সবাই জানিস, অ্যাসিডিক পিএইচ আর বেসিক পিএইচ। তুই যদি অ্যাসিডিক মিডিয়ামে ধর একটা অ্যামাইনো অ্যাসিডকে রেখেছিস, অ্যাসিডিক পিএইচে H+ কনসেন্ট্রেশন বাড়ার একটা সম্ভাবনা থাকে। তো এর ওপরে এই যে 2টা, এই 2টা 3 হয়, বেসিক পিএইচে আর কমে যায়, এই 2টা রিমুভ হয়ে নেগেটিভ আয়ন থাকে। দেখ তাহলে একটা সাবস্টেন্স হালকা করে পজিটিভ চার্জ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ চার্জ, দুটো চার্জ নিয়ে থাকতে পারে, তখন একে আমরা জুইটার আয়ন বলি। জুইটার আয়ন কোনো একটা সাবস্টেন্স যদি পজিটিভ এবং নেগেটিভ চার্জ, কোনো একটা পার্টিকুলার চার্জ মানে দুটো চার্জ নিয়ে একই সঙ্গে থাকে, তাকে আমরা জুইটার আয়ন বলি। এই জায়গাটায় পড়ে যাচ্ছি, এইটুকুনি আগে ক্লিয়ার হলো কিনা বল। ম্যাম এই বেসিক পিএইচ এর জায়গাটা একবার রিপিট করবেন? হ্যাঁ, বেসিক পিএইচে কি হচ্ছে, বেসিক পিএইচে এইচটা রিমুভ হয়ে যায়, নেগেটিভ এই এইচটা বেরিয়ে যায়, একটা নেগেটিভ আয়ন এখানে রেডি হয় একই সঙ্গে। তাহলে দেখ এইখানে NH2 গ্রুপ সি, এইটাই আমি লিখেছি এইখানে, এইটা, এবং দেখ এইখানে একটা পজিটিভ, এখানে একটা নেগেটিভ চার্জ, এইখানে একটা পজিটিভ চার্জ একসঙ্গে থাকে। নিচের ছবিটা এবার আমার পরে, এই ছবিটা, এইখানে একটা পজিটিভ চার্জ, এইখানে একটা নেগেটিভ চার্জ থাকে। এই জিনিসটা যখন একই সাবস্টেন্স, সৈয়দ, যখন একই সাবস্টেন্স দুটো চার্জ নিয়ে একসঙ্গে এক্সিস্ট করতে পারে, তাকে আমরা জুইটার আয়ন বলি। এটা হচ্ছে স্পেসিফিক ফর দিস অ্যামাইনো অ্যাসিডস। এইটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা যে অ্যামাইনো অ্যাসিড জুইটার আয়নে থাকতে পারে। অ্যামাইনো অ্যাসিডস অবধি আমরা ক্লিয়ার করলাম, প্রোটিন পেপটাইড বন্ড ফর্ম করেছি, ইম্পর্টেন্স অফ প্রোটিন বই থেকে পড়ে রাখবি। ঝটপট রিক্যাপ করব, গ্লিসারাইডটা হলো না, পরের দিন এনজাইমের আগে গ্লিসারাইড করিয়ে পরের ক্লাস সবাই করবি। 1 তারিখে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা সবাই করবি, ঝটপট রিভাইজ করিয়ে দেবো, ঠিক আছে? যাবো একটু ডান দিকে এবার রিভাইজ করে রিক্যাপ করে বেরিয়ে যাব। সবাই লিখেছিস তো জুইটার আয়নটা? ফার্স্ট শুরু হয়েছিল, লিখেছি, ব্যাস ফার্স্ট সবাই রেডি? আমি রিক্যাপ করাবো ঝটপট। সৈজাদের হয়ে গেছে, শ্রীজাতার হয়ে গেছে, মোহর জানি না, প্রমিশা, রুদ্র, ব্যাস প্রথমে আয়, একদম খাতার প্রথমে। সৈয়দ যেটা মিস করেছিস, প্রথমে মিস করেছি আমরা সেলের কম্পোজিশন নিয়ে কথা হচ্ছিল, সাইটোপ্লাজমের মধ্যে কি আছে। আমাদের সব বন্ধুরা বলে দিয়েছে কি কি আছে, জল আছে, সল্টস আছে, সল্টস মানে হচ্ছে Cl মাইনাস, মানে আয়ন্স হিসেবে আসে, H+, Cl মাইনাস, Na মাইনাস, সরি Na প্লাস, তারপরে হচ্ছে Mg2+, Ca2+, অল দিস থিংস আছে। তারপরে আমি বলেছিলাম আর কি থাকতে পারে, তখন সবাই আমাকে উত্তর দিয়েছিল 3টে জিনিস থাকতে পারে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেট নিয়ে আমরা শুরু করেছিলাম, মোনো ডাই ট্রাই এর কথা হচ্ছিল। মোনোস্যাকারাইডসের মধ্যে আমরা গ্লুকোজের এক্সাম্পল পড়েছি, গ্লুকোজ এবং ফ্রাক্টোজ একসঙ্গে মোনোস্যাকারাইডের আন্ডারে পড়েছি, এবং সেটাকে আমি বলেছিলাম দিস টু আর আইসোমার্স, একটার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, একটার মধ্যে কিটোন গ্রুপ আছে। তারপর আমরা ডাইস্যাকারাইড পড়েছি, ডাইস্যাকারাইড আমি বলেছিলাম সুক্রোজ, যার মধ্যে গ্লুকোজ এবং ফ্রাক্টোজ এই যে দুটো আইসোমার, এই দুটো আছে। তারপর আমরা অলিগোস্যাকারাইডস বলেছিলাম <9। তারপরে আমরা বললাম ডাই টেট্রা ভরে না করে আমরা একেবারে অলিগোস্যাকারাইডসে হিট করলাম। মাঝখানে আমি একটা কথা বলেছিলাম রাইবোজ সুগার, রাইবোজটা হচ্ছে 5 কার্বন সুগার। আমাকে বলা হলো যে হ্যাঁ ম্যাম রাইবোজ সুগার আমরা জানি আরএনএ থাকে, তখন আমি ডিঅক্সি রাইবোজ নিউক্লিয়াসের কথা, ডিঅক্সি সুগারের কথা বলেছিলাম, ওরা বললো জানি ডিএনএতে আছে। এইটুকুনি আমরা ক্লিয়ার করলাম। তারপর আমরা গ্লাইকোসিডিক বন্ডে এসেছি, সেখানে আমরা রিং স্ট্রাকচার বানিয়েছিলাম, এবং সেখান থেকে একটা রিং থেকে বাঁ দিকের দুটো হাইড্রোজেন, ডান
ডান দিকের একটা অক্সিজেন নিয়ে আমরা গ্লাইকোসিডিক বন্ড ফর্ম করেছিলাম প্রথম কেসে। প্রথম কেসে আমরা এই গ্লুকোজের মধ্যে এইভাবে জলটা ফর্ম বার করে দিয়ে আমরা গ্লাইকোসিডিক বন্ড করেছিলাম এবং এটার নাম দিয়েছিলাম আলফা 1,4। তারপরে আমরা অ্যামাইলোপ্লেকটিনের কথা বলেছিলাম, সবাই বললো বই থেকে স্ট্রাকচারটা টুকবো, এখন টুকবো না, কিন্তু দুটো বন্ডের নাম পড়িয়ে দিলাম। একটা হচ্ছে আলফা 1,6 যেটা ওপর নিচে হবে, আলফা 1,4 যেটা পাশাপাশি হবে। বললাম এক্সামিনেশন ট্রিক মনে রাখবি, পাশাপাশি কখন কতগুলো আর ওপর নিচ কতগুলো, জাস্ট নাম্বারটা লিখে দিবি। গ্লাইকোসিডিক বন্ডের কথা হলো। তারপরে আমরা পড়েছিলাম ইম্পর্টেন্সের কথা, যে কি কি ইম্পর্টেন্স থাকতে পারে আমাদের কার্বোহাইড্রেটের। তারপরে চলে গেলাম আমরা প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড সম্বন্ধে। প্রথমেই বললাম যে প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড কিন্তু দুটো আমি একসঙ্গে পড়াবো, কারণ প্রোটিন থেকেই অ্যামাইনো অ্যাসিডটা আসছে। তারপরে অ্যামাইনো অ্যাসিডের একটা জেনারেল ফর্মুলা পড়িয়েছিলাম, সেইখানে আর নিয়ে একটা মানে তৈরি হলো যে আটটা কি, আটটা বললাম অ্যালকাইল গ্রুপ। দুটো অ্যামাইনো অ্যাসিডকে আমরা যোগ করে দিয়েছিলাম, যেটাকে আমরা বললাম যে পেপটাইড বন্ড। সেখানেও আমরা দেখলাম জলটা রিমুভ হয়ে গেল এবং এন আর এইচ এর মধ্যে একটা বন্ড ফর্ম হলো, সেটা হচ্ছে পেপটাইড বন্ড, শেষ হয়ে গেল। এইখানে আমরা একটা স্পেশাল জিনিস পড়লাম, সেটা হচ্ছে জুইটার আয়ন। জুইটার আয়ন হচ্ছে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সবাই বললো আমাদের লেখা হয়ে গেছে ম্যাম, সেটা হলো যে যখন জুইটার আয়ন হচ্ছে যখন কোনো সলিউশনের মধ্যে একই জিনিস দুটো, একটা হালকা পজিটিভ চার্জ নিয়ে আর একটা হালকা নেগেটিভ চার্জ নিয়ে থাকতে পারে, তখন তাকে আমরা জুইটার আয়ন বলছি। কারণ এটা অ্যাসিডিকে H+ দেয়, NH3, এখানে এটা পজিটিভ চার্জ হয়ে যায়, আর বেসিকে এই Hটা বেরিয়ে যায়, একটা নেগেটিভ চার্জ এর ওপরে তৈরি হয়। তাহলে একই মলিকিউল কোনো সাবস্টেন্সের মধ্যে যখন দুটো চার্জ পজিটিভ নেগেটিভ একসঙ্গে নিয়ে থাকতে পারে, সেটাকে আমরা জুইটার আয়ন বলি। অ্যামাইনো অ্যাসিড এই যে এত ফর্ম, এত ভ্যারাইটি, এত কাজ, এইটা কিন্তু এই জুইটার আয়ন ফর্ম করতে পারে বলে হয়। এসেনশিয়াল, নন এসেনশিয়াল। এসেনশিয়াল হচ্ছে ডায়েটে পাওয়া যাচ্ছে, নন এসেনশিয়াল হচ্ছে বডি সিনথেসাইজ করতে পারছে। প্লান্টের ক্ষেত্রে এসেনশিয়াল নন এসেনশিয়াল কিচ্ছু হয় না, ওরা অ্যামাইড গ্রুপটাকে যোগ করে না, COOH করে রেখে দিতে পারে, ওটাকে আমরা কিটো অ্যাসিড বলছি। খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো। আর এইটা হলো হচ্ছে তারপর আমি বললাম প্রোটিনটা আমি বললাম হোমওয়ার্ক করে নিতে। ইম্পর্টেন্স অফ প্রোটিনের একটা টপিক আছে যেটা আমাদের বোর্ডে আসতে পারে, ওইটা আমরা বই থেকে করব এবং নামগুলো হচ্ছে আমরা বই থেকে করব। লাস্ট একটা হোমওয়ার্ক, এবার সবাই হোমওয়ার্ক লেখ, খাতায় যেন থাকে। নেমস অফ অ্যামাইনো অ্যাসিড, এইটা হোমওয়ার্ক পরের দিন ধরবো, তারপরে গ্লিসারাইডসের, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলের শুরু করব। এইটুকুনি অবধি কারোর কোনো অসুবিধা আছে, ডাউটস? সৃজিতার নেই, সৈয়দের নেই, প্রমিশা আছে, রুদ্র, মোহর, ঠিক আছে। ক্লাস ঠিক গেছে সবার, মানে স্লো আর ফাস্ট সবকিছু ঠিক ছিল? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে হোমওয়ার্কটা যেন হয় all names of all amino acids including essential as well as non essential নামটা চাই, প্রোটিনের ফাংশনটা চাই। লিপিড পরের দিন শেষ করে কিন্তু এনজাইম আমরা ফিনিশ করব, আর এই চ্যাপ্টারে সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? তাহলে আজকের জন্য বাই। নেক্সট দিন ক্লাস হচ্ছে, আমরা হোমওয়ার্ক করে আসছি, আর এই যতটুকুনি পড়লাম এটা যেন রেডি হয়ে যায়। আমি জানি রাইট, আর আমি জানি স্কুল বা আমরা যেখানে পড়ছি সেখানে পরপর যাচ্ছে। বায়োমলিকিউলস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য আগে করালাম, তারপর আমি ব্যাকটেরিয়ায় ফিরবো, অ্যানিমাল কিংডমও করাবো, ঠিক আছে? বাই ফর নাও। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।